আসসালামু আলাইকুম। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশনের এইচএসসি দ্বিতীয় বর্ষের সকল শিক্ষার্থীদের জানাচ্ছি অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। তোমরা অবগত আছো, আমরা ধারাবাহিক আলোচনা ভিত্তিক আমি যে অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো নিচ্ছি এবং সেই অধ্যায়ভিত্তিক ক্লাসের আলোকে তোমাদের অনলাইন পরীক্ষা চলমান রয়েছে, সাপ্তাহিক অনলাইন পরীক্ষা। সেই সুবাদে আজকের অনলাইন ক্লাসটি তৈরি করেছি এইচএসসি দ্বিতীয় বর্ষ উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বিপণন পরিবেশ সম্পর্কে, যেখানে আজকে আমরা শিখব। পূর্ববর্তী ক্লাসে আমরা শিখেছিলাম পরিবেশ বলতে কী বোঝায়, বাজারজাতকরণ পরিবেশ অথবা বিপণন পরিবেশ সম্পর্কে আমরা জেনেছিলাম এবং পাশাপাশি বিপণন পরিবেশের প্রকারভেদ সম্পর্কে অবগত হয়েছি, যেখানে আমরা জানতে পেরেছি বিপণন পরিবেশ দুই প্রকারের, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, এবং উপাদানসমূহ সম্পর্কেও আমরা একটি প্রাথমিক ধারণা অর্জন করতে সক্ষম হয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি অধ্যায়ভিত্তিক যে আলোচনা, সে আলোচনা সমাপ্তি করব। আজকে রেস্ট অফ দ্য পার্ট আমরা জানব যে আজকের আলোচ্য বিষয় ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব এবং তারই মাধ্যমে ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহের কার্যক্রমগুলো সম্পর্কে আমরা জানতে পারব। অথবা পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসতে পারে, ব্যষ্টিক পরিবেশের উপাদান সমূহ সম্পর্কে আলোচনা করো, এভাবে আসতে পারে। অথবা এইভাবেও আসতে পারে যে ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো বাজারজাতকরণ কার্যক্রমকে কিভাবে প্রভাবিত করে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এখনই এই মুহূর্তে আলোচনায় চলে যাব। তবে আলোচনায় যাওয়ার আগে বলতে চাই, তোমরা জানো যে কোভিড-19 এই সিচুয়েশনে অবশ্যই আমাদেরকে সরকার নির্দেশিত যে স্বাস্থ্যবিধি, সেই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে। নিজে মেনে চলবো, অপরকে মেনে চলার জন্য উৎসাহ প্রদান করব, প্ররোচিত করব। যেমন বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করব। বারংবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বারবার সেই ঘোষণাটি দিচ্ছেন যে বাইরে বের হওয়ার সময় অবশ্যই যেন মাস্ক আমরা পরিধান করি, মাস্ক যেন ব্যবহার করি। আমরা স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে মেনে চলব। আতঙ্কিত হওয়া চলবে না, আমাদেরকে সচেতন হতে হবে। সেটাই হচ্ছে মূল বক্তব্য। আশা করি বুঝতে পেরেছো কীভাবে আমাদেরকে কোভিড-19 এই যে করোনা ভাইরাস দিয়ে আমাদের কীভাবে চলাফেরা করব এবং জীবনযাত্রা কীভাবে চলমান থাকবে সে সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসের যে টপিক, সেটি হচ্ছে ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ সম্পর্কে আলোচনা। প্রথমেই আমরা জানব আবারও পুনরায় যে ব্যষ্টিক পরিবেশের উপাদানসমূহ কী কী ছিল। যেমন প্রথম উপাদানটি ছিল কোম্পানি। দ্বিতীয় যে উপাদানটি ছিল সেটি হচ্ছে সরবরাহকারী। তৃতীয় যে উপাদানটি সেটি হচ্ছে বাজারজাতকরণ অথবা বিপণন মধ্যস্থ ব্যবসায়ী, অথবা অনেকে এটাকে ব্যবসায়ী মধ্যস্থ কারবারিও বলে থাকে। এরপরেই আমরা জানবো কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ীর পরের যে জিনিসটা আমরা জানবো সেটা হচ্ছে ক্রেতা সাধারণ সম্পর্কে জানবো। ক্রেতা সাধারণ, প্রতিযোগী, এরপরেই জানবো প্রতিযোগী সম্পর্কে, এবং সর্বশেষ যেটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে জনগোষ্ঠী। তাহলে আমরা যেহেতু ব্যষ্টিক পরিবেশ সম্পর্কে জানি যে ব্যষ্টিক পরিবেশ হচ্ছে ওই সকল পক্ষ অথবা শক্তির সমন্বয়ে গঠিত যা কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকে প্রভাবিত করে। তাহলে কোম্পানি সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় ব্যষ্টিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ উপাদানই হচ্ছে কোম্পানি, যেখানে সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় কোম্পানি যারা সদস্য হয়ে থাকেন সেই সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আইনগত পরিবেশ যখন গঠন করা হয়, বৈধ আইনগত পরিবেশ, সেটিকে কোম্পানি বলা হয় আমরা জানি।
তাহলে কোম্পানি আসলে বিভিন্ন বিভাগের সহায়তায়, বিভিন্ন বিভাগের সাহায্যে একটি কোম্পানি তার কার্যক্রম সম্পাদন করে থাকে। যেমন একটি কোম্পানির মধ্যে ক্রয় বিভাগ থাকে, বিক্রয় বিভাগ থাকে, পরিবহন বিভাগ থাকে, গুদামজাতকরণ বিভাগ থাকে, ব্যবস্থাপনা বিভাগ থাকে, বিপণন বিভাগ থাকে, এরকম গবেষণা এবং উন্নয়ন বিভাগ সহ এরকম অসংখ্য বিভাগের সমন্বয়ে, বিভিন্ন বিভাগের সমন্বয়ে, বিভিন্ন বিভাগের সাহায্যে একটি কোম্পানি তার কার্যক্রম সম্পাদন করে থাকে। তাহলে কোম্পানির এই যে কাজগুলো বিভাগের যে কাজগুলো একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত। যেমন উৎপাদন প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলে বিপণন কার্যক্রমও দুর্বল হয়ে যেতে পারে। উৎপাদন বিভাগ নামে যেহেতু আমার একটি বিভাগ রয়েছে, প্রোডাকশন ডিপার্টমেন্ট অথবা উৎপাদন বিভাগ, সেই উৎপাদন বিভাগের কাজ যদি সঠিকভাবে না হয়, উৎপাদন বিভাগের কাজে যদি ব্যাঘাত ঘটে, বিঘ্ন ঘটে, সমস্যা দেখা দেয়, সেই ক্ষেত্রে আমাদের বিপণনের ক্ষেত্রেও এই সমস্যা তৈরি হবে, সৃষ্টি হবে। সেজন্য কোম্পানির কিছু উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলো কি কি? যেমন উৎপাদনগত উদ্দেশ্য, উৎপাদন বিভাগের উৎপাদনগত উদ্দেশ্য চলে আসবে। ঠিক তেমনিভাবে অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্য, অথবা বিপণনের উদ্দেশ্য, অথবা মানব সম্পদগত উন্নয়নের উদ্দেশ্য, গবেষণা এবং উন্নয়নের উদ্দেশ্য, এরকম অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, যেগুলো কোনোটা পণ্য ভিত্তিক উদ্দেশ্য পরিলক্ষিত হয়, পণ্যকে কেন্দ্র করে উদ্দেশ্য পরিলক্ষিত হয়। ঠিক তেমনিভাবে স্থান বিষয়ক কিছু উদ্দেশ্য রয়েছে। পরিবহনের বিষয়ে তোমার স্থানের যে ফ্যাক্টরটা, স্থানের যেই বিষয়টা, সেটি সামনে চলে আসে, স্থানগত উদ্দেশ্যটাও ওইভাবে পরিলক্ষিত হয়। তো একইভাবে ব্যক্তিগত বিক্রির উদ্দেশ্য, আমরা যে পার্সোনাল সেলিং যেটাকে বলি, ব্যক্তিক বিক্রয়, সেই ব্যক্তিগত বিক্রির উদ্দেশ্য থেকে শুরু করে ব্যাপক বিক্রির উদ্দেশ্য থেকে চলমান থেকে বিক্রয় প্রসারের উদ্দেশ্য পর্যন্ত কোম্পানির এরকম অনেকগুলো উদ্দেশ্য অথবা মিশন, ভিশন, অবজেক্টিভ যেটাকে আমরা বলে থাকি, সেই মিশন, ভিশন, অবজেক্টিভ প্রত্যেকটি কোম্পানি নির্ধারণ করে থাকে এবং কোম্পানি তার কার্যক্রমগুলো সেই মিশন, ভিশন, অবজেক্টিভকে কেন্দ্র করেই তার সকল ধরনের কার্যক্রম সম্পাদন করে থাকে। আশা করি বুঝতে পেরেছ। সরবরাহকারী, এরপর যেই উপাদানটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে কি, সরবরাহকারী। যেসব ব্যক্তি অথবা প্রতিষ্ঠান উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল, উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ অথবা কাঁচামাল যোগান দেয়, তাদেরকে সরবরাহকারী বলা হয়। যেমন সরবরাহকারীর কাছ থেকে আমরা কি নিয়ে থাকি, একটি যদি কোম্পানিকে আমরা ধরে থাকি, যেমন প্রাণ গ্রুপ অফ কোম্পানিকে যদি আমরা ধরি, যে প্রাণ গ্রুপ অফ কোম্পানি তারা যে প্রাণের জুস তৈরি করে, সেই জুস তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল সরবরাহকারীর কাছ থেকে সংগ্রহ করে। যেমন চিনি, সুগন্ধি, রং, আম ইত্যাদি সংগ্রহ করে থাকে। এইভাবে সংগ্রহ করার মাধ্যমে সরবরাহকারীর যে কার্যক্রম আমরা দেখতে পারি, সেই সরবরাহকারীর কার্যক্রম প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করা, প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা, এই সমস্ত সবগুলো কাজ সরবরাহকারী সম্পাদন করে থাকে। এবং এই কোম্পানি এবং সরবরাহকারী কোম্পানির কাছাকাছি অবস্থান করে এবং কোম্পানির ক্রেতা সেবার সামর্থ্যকেও প্রভাবিত করে। এরপরে যে টপিকটা আমরা পড়ব সেটি হচ্ছে বিপণন অথবা বাজারজাতকরণ মধ্যস্থ ব্যবসায়ী। পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা আছেন, যারা দালাল, যারা প্রতিনিধি, এজেন্ট অথবা বস্তুগত প্রতিষ্ঠান অথবা বিপণন সেবা সংস্থা প্রভৃতি এরকম ইত্যাদি পক্ষ যারা আছে, সেই তারা বিপণন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে বিবেচিত হয়। যেমন এসব মধ্যস্থ ব্যবসায়ীদের কাছ থেকে চূড়ান্ত ভোক্তা তাদের কোম্পানির উৎপাদিত পণ্য সংগ্রহ করে থাকে, বা আমরা কথাটাকে এভাবেও বলতে পারি, এসব মধ্যস্থ ব্যবসায়ী চূড়ান্ত ভোক্তার কাছে কোম্পানির উৎপাদিত পণ্য পৌঁছানোর ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখে। আশা করি বুঝতে পেরেছ। পাইকারি ব্যবসা, খুচরা ব্যবসা, যে এজেন্ট, প্রতিনিধি এবং বস্তুগত প্রতিষ্ঠান, বিপণন সেবা সংস্থা, এরকম অসংখ্য মধ্যস্থ ব্যবসায়ী রয়েছে। যেমন কৃষকের উৎপাদিত পণ্য, আমরা জানি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, ৮০% মানুষ কৃষিকে নির্ভর করে তাদের জীবন এবং জীবিকা পরিচালনা করে। তো এই জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে
এই যে কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছি, প্রায়োরিটি দিচ্ছি, সেই কৃষকের উৎপাদিত পণ্য আসলেই এইসব পাইকারি এবং খুচরা বিক্রেতার মাধ্যমে, বস্তুগত প্রতিষ্ঠানের মাধ্যমে, বিপণন সেবাকারী সংস্থার মাধ্যমে চূড়ান্ত ভোক্তার কাছে এসে পৌঁছায়। তাদের মাধ্যমে, এই দালালদের মাধ্যমে, এদেরকে ব্রোকার বলা হয়, এদেরকে মার্কেট ইন্টারমিডিয়ারিজ বলা হয়। তবে আমরা মার্কেটিংয়ের ভাষায় এদেরকে সবসময় আমরা মার্কেট অথবা মার্কেটিং ইন্টারমিডিয়ারিজ হিসেবে, মিডলম্যান হিসেবে তাদেরকে আমরা চিনব, জানব। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা জানব ক্রেতা সাধারণ, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কাস্টমার্স। একটি প্রতিষ্ঠান, সেটা যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, XYZ যে কোনো প্রতিষ্ঠান ক্রেতা সাধারণের উপর নির্ভরশীল। একটি প্রতিষ্ঠান অথবা একটি কোম্পানি অবশ্যই ক্রেতা সাধারণের উপর নির্ভরশীল। এখানে ইংরেজিতে একটি কথা আছে, এ কাস্টমার ইজ নট ডিপেন্ডেন্ট অন আস, উই আর ডিপেন্ডেন্ট অন দ্যাম। আশা করি বুঝতে পেরেছ। ক্রেতার যে প্রয়োজন, অভাব বা চাহিদা থাকে, সেই প্রয়োজন, অভাব বা চাহিদাকে উপস্থাপন করে থাকে। সেই প্রয়োজনের সন্তুষ্টি বিধানের জন্য, অভাবের সন্তুষ্টি বিধানের জন্য অভাব পূরণের চেষ্টা করে বিভিন্ন ধরনের কোম্পানি অথবা প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ক্রেতা একটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। যদি ক্রেতাই না থাকে তাহলে আমরা আমাদের উৎপাদিত পণ্য কাদের কাছে বিক্রি করব, সেল কাদের কাছে করব। এজন্য ক্রেতাদেরকে চূড়ান্ত ভোক্তা হিসেবে পরিগণিত হয়, অথবা চূড়ান্ত ভোক্তাকেই নির্দেশ করা হয়। ক্রেতা বলতেই চূড়ান্ত ভোক্তাকেই নির্দেশ করা হয়, ফাইনাল কনজিউমার। সো আশা করি বুঝতে পেরেছ ক্রেতা সাধারণ সম্পর্কে। এরপরে আমরা চলে যাব প্রতিযোগী। একই ধরনের পণ্য অথবা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠান, আমি আবারও বলছি, একই ধরনের পণ্য অথবা সেবা বিপণনকারী সব প্রতিষ্ঠানই একে অন্যের প্রতিযোগী। আমি যদি টেলিকম কোম্পানির কথা ধরি, গ্রামীণফোনের কম্পিটিটরকে বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, এরকম এই সমজাতীয় মোবাইল সিম যারা উৎপাদন করে, মোবাইল কোম্পানি, টেলিকম কোম্পানি, ওই গ্রামীণফোন বাদ দিয়ে বাকি যত টেলিকম কোম্পানি আছে সব গ্রামীণফোনের প্রতিযোগী। আবার বাংলালিংক যদি ধরি তাহলে গ্রামীণফোন সহ বাকি সব টেলিকম কোম্পানি তারা বাংলালিংক কোম্পানির প্রতিযোগী। আশা করি বুঝতে পেরেছ। এবং এই প্রতিযোগী বোঝানোর পরেই যেখানে চলে আসবো সেটি হচ্ছে ক্রেতাদেরকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের, তোমার যে বাজারে উপস্থিত একই ধরনের পণ্য বা সেবা বা আজাদকরণের যে সমস্ত প্রতিযোগী আছে তারা বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করে থাকে, বিভিন্ন টেকনিক ইউজ করে, বিভিন্ন স্ট্র্যাটেজি মেনটেন করে। তো সে স্ট্র্যাটেজি এবং টেকনিক অথবা কৌশল যেটাকে আমরা বলছি, সেজন্য অবশ্যই এই প্রতিযোগিতা মোকাবেলা করতে হলে তোমাকে প্রতিযোগীদের যে কার্যক্রম আছে সেগুলোকে প্রত্যক্ষভাবে দৃষ্টি দিতে হবে। কারণ প্রতিযোগী কি পণ্য তৈরি করছে সেটা সম্পর্কে তোমাকে অবগত থাকতে হবে। প্রতিযোগী কি অফার দিচ্ছে, যেমন টেলিকম কোম্পানির কথা যদি বলি, গ্রামীণফোন যখনই কোনো অফার দিয়ে থাকে, যেমন 25 পয়সা কল রেট, ঠিক তখনই দেখবা বাংলালিংক অথবা এয়ারটেল তারা তাদের কল রেট কমায় দেয়। এই বিষয়টা কেন? কারণ প্রয়োজনীয় পদক্ষেপ তোমাকে নিতে হবে প্রতিযোগী কোম্পানিদেরকে দেখে, প্রয়োজনীয় পদক্ষেপ, প্রয়োজনীয় কৌশল, প্রয়োজনীয় যেই তোমার পন্থা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে প্রতিযোগী খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এরপরে সর্বশেষ যেই উপাদানটি সম্পর্কে আমরা জানবো সেটি হচ্ছে জনগোষ্ঠী, যেটাকে আমরা ইংরেজি প্রতিশব্দ জানি পাবলিক। তাহলে জনগোষ্ঠীকে কেন্দ্র করেই বিপণনের অধিকাংশ কার্যক্রম সংগঠিত হয়, জনগোষ্ঠীকে কেন্দ্র করেই, পাবলিককে কেন্দ্র করেই। কেননা জনগণ প্রতিষ্ঠানের কার্যক্রমকে প্রভাবিত করে থাকে। জনগণের যদি একান্ত সহযোগিতা না থাকে তাহলে আমি আমার কোম্পানি অথবা প্রতিষ্ঠানের কাজকর্ম সঠিকভাবে সম্পাদন করতে পারি না অথবা পারবো না। এই জন্য প্রতিষ্ঠানকে অবশ্যই জনগণের প্রতি মনোযোগী হতে হবে, জনগণের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে হবে, এবং জনগণ যেন উপকৃত হয় সেই ধরনের কার্যক্রম সম্পাদন করতে হবে, এবং তাদের সন্তুষ্টি বিধানের জন্যই কার্যক্রমগুলো সম্পাদন করতে হবে। যেমন অসংখ্য কোম্পানি আজকে বর্তমান প্রেক্ষাপটে তারা সোশ্যাল মার্কেটিং কনসেপ্ট ব্যবহার করে থাকে, সামাজিক বাজাতকরণ মতবাদ ব্যবহার করে থাকে, যেখানে সমাজের কল্যাণ
কে কেন্দ্র করা হয়, সমাজের উপকারে আসে এমন সব পণ্য বা সেবা বাজারজাতকরণ করা হয়। যেমন দেখবে আমরা এটা খুব সহজভাবে বলতে পারি যে বিভিন্ন ধরনের কোম্পানি ডাচ বাংলা ব্যাংক থেকে শুরু করে ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি দিয়ে থাকে পাবলিকদের জন্যই। তার বেনিফিট কি? এটা আসলে সোশ্যাল মার্কেটিং, সামাজিক একটা বাজারজাতকরণ করছে। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজগুলো করছে, যেটা মার্কেটিংয়ে এই টার্মসটাকে বলা হয় CSR, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আশা করি বুঝতে পেরেছো যে জনগোষ্ঠী আমাদের জন্য কতটা জরুরি। জনগোষ্ঠীর দিকে মনোযোগী হওয়া আমাদের জন্য একান্তভাবেই জরুরি কোম্পানি অথবা প্রতিষ্ঠান ক্ষেত্রে। সেক্ষেত্রে জনগোষ্ঠী আসলে 7 ধরনের জনগোষ্ঠী রয়েছে। জনগোষ্ঠীর আবার কিছু প্রকারভেদ রয়েছে। 7 ধরনের জনগোষ্ঠী আমরা মার্কেটিংয়ে বিপণনের ক্ষেত্রে 7 ধরনের জনগোষ্ঠী আমরা দেখতে পারি। যেমন প্রথম জনগোষ্ঠীটির নাম হচ্ছে আর্থিক জনগোষ্ঠী, পরে চলে আসে গণমাধ্যম জনগোষ্ঠী, সরকারি জনগোষ্ঠী, নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, স্থানীয় জনগোষ্ঠী এবং সাধারণ জনগোষ্ঠী। এই যে এতগুলো জনগোষ্ঠীর কথা বললাম, আবার অভ্যন্তরীণ জনগোষ্ঠী, এই যে 7 ধরনের জনগোষ্ঠী উল্লেখ করলাম, এই 7 ধরনের জনগোষ্ঠীকে কেন্দ্র করে তাদের দিকে মনোযোগ আকর্ষণ করে আমাদের বিপণন কার্যক্রম অথবা বাজারজাতকরণ কার্যক্রম সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনার জন্য অবশ্যই আমাকে এই যে আমার বেস্টিক পরিবেশের যে উপাদানগুলো আমি উল্লেখ করলাম, কোম্পানি, সরবরাহকারী, বাজারজাতকরণ, মধ্যস্থ, কারবারি, ক্রেতা সাধারণ, প্রতিযোগী, জনগোষ্ঠীর 6টি উপাদান। আমরা এই যে 6টি উপাদান সম্পর্কে জানলাম, এই 6টি উপাদান বিপণনের কার্যক্রমকে প্রভাব বিস্তার করে। এই 6টি উপাদানকে তোমাকে গুরুত্ব দিতে হবে। আর আমরা যে আগের ক্লাস জেনেই গেছি যে এই 6টি উপাদানই নিয়ন্ত্রণযোগ্য, তুমি চাইলেই নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এই নিয়ন্ত্রণযোগ্য এই 6টি উপাদান সম্পর্কে আমাদেরকে সমান গুরুত্ব দিতে হবে। এবং ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো যেহেতু নিয়ন্ত্রণের উপর চিহ্নিত করে, নিয়ন্ত্রণযোগ্য, সেহেতু আমাদেরকে প্রত্যেকটি উপাদান, যেমন সরবরাহকারী যদি আমার কাজ ঠিকমতো না করে, আমি চাইলেই তাকে পরিবর্তন করতে পারবো। মধ্যস্থ ব্যবসায়ীর দ্বারা যদি আমার আউটপুট ঠিকভাবে না আসে, আমি মধ্যস্থ ব্যবসায়ী পরিবর্তন করতে পারবো। এই জন্যই বলা হয়েছে নিয়ন্ত্রণযোগ্য। তো আশা করি আজকের ক্লাসটি সবাই বুঝতে পেরেছো এবং বাসায় বসে আসলে পড়াশোনা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, উই নো দ্যাট। এবং এই প্র্যাকটিস চলমান রাখতে হবে। এবং এই COVID-19 এই সময়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদেরকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাবে, সচেতনতায় এগিয়ে নিয়ে যাবে। কনসার্ন অবশ্যই থাকতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবে বাসায়। এবং প্রতিদিন আমাদের যে অনলাইন ক্লাসগুলো তোমাদের জন্য আমরা তৈরি করছি, শিক্ষকেরা অনেক প্রিপারেশন নিয়ে কষ্ট করে ক্লাসগুলো তৈরি করে এবং তোমাদের সাপ্তাহিক পরীক্ষাও হয়ে থাকে। সেই ক্ষেত্রে ক্লাসগুলোর দিকে পূর্ণাঙ্গ মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই কামনায় আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।